নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে লগ্ন বিচার নিয়ে আলোচনা করব। একটি জন্মকুণ্ডলী আপনার সামনে যখন আসবে, সেই জন্মকুণ্ডলী থেকে সেই জাতক বা জাতিকার আকৃতি, শরীর স্বাস্থ্য, তার শারীরিক গঠন, মানসিক চরিত্র কেমন হয়, এটা কিন্তু সর্বাগ্রে জানা প্রয়োজন। কেন, শরীর বা স্বাস্থ্য, শারীরিক সুস্থতা আমাদের বিচারের ক্ষেত্রে আজকের এই ভিডিওতে এটাকেই প্রথম অগ্রাধিকার দিয়ে আলোচনা করতে চলেছি। কেন, লগ্ন ভাব বা লগ্নপতি তার বলবত্তা, তার দুর্বলতায় সামগ্রিক 12টি ভাবের উপরে কিন্তু তার ফলাফল বর্তায়। সেই জন্য একটি জন্মকুণ্ডলী বিচারের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে কিন্তু লগ্ন ভাব দেখা উচিত। তাই এই লগ্ন ভাব কিভাবে বিচার আপনি করবেন, সেই বিচারের পদ্ধতি কেমন হওয়া উচিত, তার একটি প্রাথমিক ধারণা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি। মাত্র 3টি স্টেপ। স্টেপ 1, এই স্টেপ 1-এ আমরা দেখব লগ্ন বিচারের জন্য লগ্ন ভাবের যে কারক গ্রহ তাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তার বলবত্তা, তার শক্তি, তার অবস্থান, এগুলো আমাদেরকে দেখতে হবে। স্টেপ 2, দেখব এই লগ্ন ভাবের যিনি লর্ড অর্থাৎ অধিপতি, তিনি কোথায় অবস্থান করছেন। স্টেপ 3, এই স্টেপ 3-তে আমাদেরকে দেখতে হবে যে লগ্ন লর্ড বা অ্যাসেন্ডেন্ট লর্ড বা লগ্নপতি, যাই আপনি যে নামেই এটাকে চিহ্নিত করুন না কেন, তিনি যেভাবে বসে আছেন সেখানে কোন কোন গ্রহ তার সঙ্গে সংযুক্ত রয়েছে, তাদের প্রভাব আমাদেরকে দেখতে হবে। এরপর আমরা মূল এখন যে চারটি আপনাদের সামনে আপনারা এখন দেখছেন, এই চারটি নিয়ে আমরা লগ্ন ভাব বিচারের একটু চেষ্টা করি। দেখুন, এখানে রয়েছে মিথুনে রাহু, কর্কটে বৃহস্পতি, সিংহে বুধ, কন্যাতে রবি এবং শুক্র, লগ্ন তুলা, বৃশ্চিকে মঙ্গল, ধনুতে কেতু এবং শনি এবং মকরে হয়েছে চন্দ্র। তাহলে এই জাতচক্র দেখে আমাদেরকে বিচার করতে হবে। প্রথমেই আমরা লক্ষ্য করব যে লগ্ন কোথায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লগ্ন হলো তুলা। তাহলে জাতক হচ্ছে তুলা লগ্নের অধিপতি। এই লগ্ন কোথায়, লগ্নপতি কোথায় অবস্থান করছে দেখুন। তাহলে লগ্নপতি অবস্থান করছেন কন্যাতে, অর্থাৎ দ্বাদশ ভাবে। তাহলে লগ্নপতি দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আমরা জানি দ্বাদশ ভাব দুস্থানগত ভাব। 3টি দুস্থান আছে, আপনারা জানেন, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ। তাহলে এই দ্বাদশ ভাবে লগ্নপতি চলে যাওয়াতে প্রাথমিকভাবে আমাদেরকে এইটুকু মনে মনে ভেবে নিতে হবে যে লগ্নপতি এখানে কিন্তু একটুখানি দুর্বল হয়ে গেল। কেন? সে কিন্তু দুস্থানগত হলো, এটা একটা। এরপরে একটু ভালো করে লক্ষ্য করুন, আমাদের ওই লগ্ন লর্ড ভেনাসের সঙ্গে অর্থাৎ শুক্রের সঙ্গে কে যুক্ত হয়ে আছে। তাহলে ভেনাসের সঙ্গে যুক্ত হয়ে আছে রবি। তো রবি কোন ভাবের অধিপতি সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। দেখুন, রবি হচ্ছে গিয়ে একাদশ ভাবের অধিপতি।
তাহলে রবি যদি একাদশ ভাবের অধিপতি হন, তার মানে একাদশ হচ্ছে গেইন বা লাভ, তাহলে লগ্নপতি দ্বাদশভাবে অবস্থান করলেও যেহেতু একাদশ ভাবের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হলো, অর্থাৎ তার অশুভত্ব, তার দুর্বলতাটা কিছুটা হলেও একটুখানি পাওয়ার পেল বা শক্তি বৃদ্ধি হলো, এটাকে কিন্তু আমরা লগ্নপতি দ্বাদশে সে কিন্তু নিচস্থ হয়ে আছে। তাহলে একে দ্বাদশভাবে অবস্থান করছে, দ্বিতীয়ত নিচস্থ হয়ে আছে। তাহলে লগ্নপতি খুব একটি যে পাওয়ারফুল সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তারপরে দেখুন, তারপরে হচ্ছে যে এই লগ্নপতিকে কিন্তু স্যাটার্ন ধনুতে থেকে দশম দৃষ্টি দিয়ে এই শুক্রের উপরে তার একটা প্রভাব তৈরি করেছে। ফলে শনির প্রভাব থাকার জন্য তার কিন্তু আরও কিছুটা সে দুর্বল হয়ে গেল। এটা যেমন তেমনি এই শনি কিন্তু আবার পঞ্চম ভাবের অধিপতি, ফলে পঞ্চম ভাবের অধিপতি হওয়ার ফলেও কিছুটা দুর্বল হলেও আবার সে কিছুটা কিন্তু এই দিক থেকে যদি আমি বিচার করি তাহলে সে কিন্তু আবার কিছুটা পাওয়ার পেয়ে গেল। এরপরে দেখুন, আমরা যেটা বিশেষ করে দেখব যে বুধ হচ্ছে গিয়ে চিরযৌবন, চিরসবুজের বিষয়টা ইঙ্গিত করে, এবং সেই বুধ কিন্তু দেখুন 11th হাউসে বসে আছে, আর 11th হাউসের যিনি লর্ড তিনি কিন্তু আবার দেখুন দ্বাদশভাবে বসে আছে। এখানে যদি আমরা স্থান বিনিময় করি, মানে পরিবর্তন, এক্সচেঞ্জ, তাহলে রবির স্থান হচ্ছে সিংহ, সিংহেতে কে আছে? সিংহেতে বুধ বসে আছে। আবার বুধ হচ্ছে গিয়ে নবম ভাবের অধিপতি, তিনি কিন্তু আবার একাদশভাবে বসে আছে। তাহলে উভয়ের স্থান পরিবর্তন করে আমরা যদি কাল্পনিকভাবে এটাকে ভেবে নিই যে তাহলে বুধ হিসেব মতো আবার শুক্রের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। তাহলে এই সংযোগটা যদি দেখি তাহলে বুধ হচ্ছে সজীবতার প্রতীক, আর ভেনাস হচ্ছে যৌবনের প্রতীক। সেদিক থেকে কিন্তু আবার এই লগ্নপতি কিছুটা প্রাণ ফিরে পেল। তাহলে নিচস্থ হওয়ার জন্য যতটা দুর্বল, ভাবগতভাবে দুর্বল, আবার এদিক থেকে নবম ভাবের সঙ্গে, পঞ্চমপতির সঙ্গে, আবার তাদের ক্যারেক্টারগত ভাবের সঙ্গে এই গুণাবলী কম্পোজ করার ফলে এই শুক্র বা লগ্নের অধিপতি খুব বেশি কিন্তু দুর্বল হলো না। তাহলে না দুর্বল না সবল, মাঝামাঝি মাপের তার শক্তিটা সে কিন্তু এখানে দেখাতে পারল। এবার আমরা দেখব চন্দ্রকে। চন্দ্রকে আমরা কি জানি? জীবনী শক্তির কারক। সেই চন্দ্র উচ্চস্থ বৃহস্পতি কর্তৃক সপ্তম দৃষ্টি দ্বারা সে একটা শক্তি পেয়ে গেল। ফলে এই জীবনের শক্তির কারক চন্দ্র, সেও কিন্তু মকরে থেকেও বৃহস্পতির দৃষ্টির ফলে সে কিন্তু যথেষ্ট পাওয়ার তার মধ্যে চলে এলো। এবার বিষয়টি এক নজরে আমরা দেখে নিই। তাহলে লগ্ন হলো তুলা, তুলার অধিপতি শুক্র, সে কন্যায় অবস্থান করছে। কন্যায় অবস্থান করবার ফলে কন্যা হলো গিয়ে শুক্রের নিচস্থ ভাব, এবং কন্যা হলো এই জাতচক্রের এইখানে দ্বাদশ ভাব, অর্থাৎ দুস্থানগত ভাব। তাহলে শুক্র একদিকে নিচস্থ, আবার একদিকে দ্বাদশভাবে অর্থাৎ দুস্থানগতভাবে অবস্থান করায়, আবার শনি দৃষ্টি পাওয়ায় দুর্বল হলো, এইটুকু কিন্তু বলা যেতে পারে। কিন্তু পাশাপাশি শনি যেহেতু পঞ্চম ভাবের অধিপতি, তার ফলে সে কিছুটা পাওয়ার পেল।
শুক্র নিজেই যেহেতু রূপ যৌবনের কারক গ্রহ, তার ফলে তার স্বভাবজাত গুণ তার মধ্যে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বুধ আর রবি তাদের মধ্যে যদি স্থান পরিবর্তন করে, তার ফলে সিংহে চলে যাবে রবি, কন্যায় চলে আসবে বুধ। তাহলে বুধ হচ্ছে গিয়ে সজীবতার প্রতীক, প্রাণের প্রতীক। তারপরে শুক্র হলো চিরযৌবনের প্রতীক, আর বুধ হলো সজীবতার প্রতীক। তাহলে সজীবতা আর যৌবন এই দুটো মিলে কিন্তু সেই শুক্র প্রথম অবস্থায় আমরা যে তার দুর্বলতার দিকটা আমরা দেখেছিলাম, এদিক থেকে বিচার করলে কিন্তু সে আবার কিছুটা প্রাণ ফিরে পেল, অর্থাৎ না দুর্বল না খুব শক্তিশালী। এরপর আমরা প্রাণশক্তির প্রতীক হিসাবে আমরা চন্দ্রকে বিবেচনা করে থাকি। সেই চন্দ্র এখানে কর্কটে সপ্তমে মকরে বসে আছে, ফলে চন্দ্র নিজের স্থানে কর্কটে পূর্ণ দৃষ্টি দিতে পারছে। তদুপরি বৃহস্পতি তার উচ্চস্থান কর্কটে থেকে মকরের চন্দ্রকে আবার সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, ফলে চন্দ্র কিন্তু এখানে মোটামুটি যথেষ্ট শক্তিশালী বা বলশালী হয়ে আছে, এটাকে কিন্তু বলা যায়। তাহলে পঞ্চমপতির দৃষ্টি, চন্দ্রের ভালো অবস্থান, বুধ সজীবতার প্রতীক, শুক্র নব যৌবন বা চির যৌবনতার প্রতীক, এই সমস্ত মিলিত প্রভাবের ফলে আমরা সহজেই এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে প্রাথমিকভাবে ভাবগতভাবে শুক্র দুর্বল হলেও তার কিন্তু যথেষ্ট পজিটিভ দিক থাকায় এক্ষেত্রে কিন্তু শুক্র যথেষ্ট শক্তিশালী হলো, এটুকু বলা যেতে পারে। এরপরে আমরা ফলাফলের দিকে আসছি। রেজাল্ট তো দেখতে হবে। তাহলে রেজাল্ট আমরা কি করে কনক্লুশনে আসবো? মোটামুটি বিশ্লেষণের মধ্য থেকেই আমরা অনেকটা অনুমান করতে পারছি যে জাতকের শরীর খুব জায়ান্টিক না হলেও মাঝারি, অর্থাৎ মধ্যম মানের মাঝারি স্বাস্থ্যের এই জাতক বা জাতিকা অধিকারী হবেন, এটাকে কিন্তু বলা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে শুক্র রবি, এই দুটো শুক্র এবং রবি কনজাংশনের ফলে জাতক ফর্সা হবে, এটুকু বলা যেতে পারে। শুক্রের যৌবন ভাব, এবং কেন শুক্র হচ্ছে যৌবনের কারক, তাহলে এদিক থেকে আমরা যদি দেখি তাহলে এক কথায় বলা যেতে পারে জাতকের হাইট বা উচ্চতা মাঝারি মানের হবে, শরীর স্বাস্থ্য খুব ভালো না গেলেও মধ্যম মানের হবে, যৌবনতার প্রভাব তার মধ্যে থাকবে, কাজকর্মে তার মধ্যে উদ্যম থাকবে, কর্মঠ হবে, এগুলো কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। কিন্তু এখানে আমাদেরকে আরও কয়েকটি জিনিস আমাদেরকে দেখতে হবে। দেখুন, লগ্নপতি দ্বাদশে অর্থাৎ মোক্ষস্থানে থাকায় তার মধ্যে কিন্তু বৈরাগ্য বা সত্যান্বেষী, সত্যের পথে জাতক কিন্তু থাকবে। অন্যায়ের পথটাকে সে সবসময় ত্যাগ করতে যাবে, কেন দ্বাদশ হচ্ছে মুখ্য, ত্যাগ, তার মানে মিথ্যাকে আশ্রয় সে কিন্তু করবে না। এরপরে দেখুন, তুলা লগ্নের পরেই বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয় মঙ্গল আমাদেরকে কি বলে? জাতককে স্পষ্ট বক্তা বা স্পষ্টবাদী করে তোলে। তাহলে আজকে এই জন্মছক থেকে আমরা প্রাথমিক একটি পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে মোটামুটি আসতে পারি যে জাতক স্বাস্থ্য মধ্যম মানের, স্পষ্ট বক্তা, সত্যান্বেষী এবং কিছুটা তার ত্যাগ বা আধ্যাত্মবাদের প্রতি তার রুচি বা মানসিকতা থাকবে, এটুকু কিন্তু বলা যায়।
নমস্কার বন্ধুরা, আজকে তাহলে এখানেই এই চার্ট অ্যানালিসিস শেষ করছি। পরবর্তী আর অন্য চার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। ধন্যবাদ।